আমি সবসময় চেষ্টা করি ইতিবাচক বিষয়, সমাজের পজিটিভ বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য। পারতপক্ষে নেগেটিভ বিষয় বলতে চাই না, যা মানুষকে হতাশ করে, কষ্ট দেয়। কিন্তু হয় না আসলে বাস্তব অবস্থা এবং বাস্তব প্রেক্ষাপট আসলে বাধ্য করে কিছু নেগেটিভ বিষয়, কিছু হতাশার খবর নিয়ে আলোচনা করতে। যদি আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমি অনেক দিন থেকে ভাবছিলাম বিভিন্ন তথ্যপাত্রের ভিত্তিতে যে এই ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব লোক শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, শুধু সাক্ষী প্রমাণের অভাবে, প্রয়োজনীয় পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে এই মামলাগুলোর অধিকাংশ বিচার হবে না। একজন সাংবাদিক হিসাবে ইতিমধ্যেই দায়িত্বশীল বিভিন্ন সোর্স থেকে যা শুনেছি, যা জানতে পেরেছি এবং এই মামলাগুলোর বিপুল সংখ্যক এই জুলাই হত্যাকাণ্ডের যে মামলার তদন্ত যে ধীর গতি, তদন্ত নিয়ে যে জটিলতা, সেগুলো যদি নির্মোহভাবে, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় এই মামলাগুলোর ভবিষ্যৎ অন্ধকার। এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে বা কিছু লোককে আমি বলি যে মিথ্যা মামলায়, ভুয়া মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। এটা শুনলে অনেকে আবার একটু গুস্সা হইতে পারে। আরে ভাই, যার বিরুদ্ধে যে মামলা প্রমাণ করা সম্ভব, যিনি যেই অপরাধটা করেছেন, সেই অপরাধে সুনির্দিষ্টভাবে কয়টা মামলা করতে পেরেছেন? পারেননি তো। আপনাদের সরকারের ১০ মাসের সবচেয়ে বড় ব্যর্থতা এইটা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া সম্ভব। এই যে হাজার ভুয়া মামলা হয়ে গেল। সরি, মানে শত ভুয়া মামলা হয়েছে যেখানে আসামি হাজার হয়েছে। একেকটা হত্যা মামলায় আসামি ২-৩০০। এটা কি পাগল? পাগলের এটা কি মেসেজ দেয়? এবং আমরা অনেকগুলো সাংবাদিক হিসেবে এবং আমি একটি বড় কাগজের একটি দায়িত্বশীল পদে থাকার কারণে এইসব বিষয় নিয়ে খুঁটিনাটি আমার চিন্তা করার, কাজ করার সুযোগ হয়েছে। অদ্ভুত! যেই মামলায় যাদের আসামি কল্পনাই করা যায় না, বিন্দু বিসর্গ জড়িত থাকার কোনো কারণই নাই, এইসব লোকগুলোকেও আসামি বানানো হয়েছে। রাতারাতি কারা এই টাকা পয়সা দিয়া প্রভাব বিস্তার করে মামলা আসামি করায় দিল? আপনারা তো ৮ তারিখে দায়িত্ব নিয়েছেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তা ৮ তারিখে দায়িত্ব নিয়ে আপনারা এত সব পণ্ডিত মানুষ, এত বোঝেন, এত সুশীল, তা কোথায় আপনারা এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন কেন করেন নাই? আমি যতদূর জানি সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর থেকে চিঠি দিয়ে বলা হয়েছিল, সেই চিঠি ডকুমেন্ট নিশ্চয় আছে, যে মামলার আলামত রাখার জন্য। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন স্পটে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছিল। আপনারা করেছেন? করেননি তো। ময়না তদন্ত ছাড়াই তো অসংখ্য লাশ দাফন হয়েছে। এ কি হবে? আবেগ এক জিনিস, বিচার আর এক জিনিস। দেখেন বিচারে কি হয়। বেশিরভাগ মামলা ট্রায়ালে টিকবে না। ঘটনা সত্য। কেউ না কেউ তো গুলি করেছে। একটা বিষয় হয়তো টিকতে পারে। সে বিষয়ও কিন্তু আপনাদের প্রস্তুতি খুবই কম। যারা নির্দেশদাতা, এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। যারা কি পয়েন্টে ছিলেন, যাদের অর্ডারে, যাদের নির্দেশে এই মক নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ, র‍্যাব, এটসেট্রা।
হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, 26 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কত হাজার আর্মস অ্যামিউনিশন ইউজ হয়েছে, এটা কাদের নির্দেশ হয়েছে? সম্প্রতি একটি পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত খবর এসেছে। এইসব ঘটনায় হয়তো নির্দেশদাতা হিসাবে কিছু মামলা টিকতে পারে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে মেসেজ ক্লিয়ার ভাই, যারা দোষী না, যারা নির্দোষ, তাদেরকে মামলায় ফাঁসানোর দরকার নাই। সুনির্দিষ্টভাবে যাদের দায় দায়িত্ব নিরূপণ করা সম্ভব, এটা তো সম্ভব, সেই ব্যাপারে কিন্তু আপনাদের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। আর এই ভুয়া মামলার কি হবে? এই যে শত শত ভুয়া মামলা হয়ে গেল, কিভাবে হলো? আমি আপনাদের এই বিচার নিয়ে খুবই শঙ্কিত এবং খুবই আমি অবাক হব না। বর্তমান যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, হয়তো আপনারা কিছু মামলা রায় দিয়ে দিবেন। এই বাংলাদেশ তো, এই বাঙালি সব ভুলে যায়। আর ক্ষমতার রাজনীতি খুব কঠিন জিনিস। ঠিক যেভাবে আওয়ামী লীগ বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল, কেউ না কেউ তো ক্ষমতা আসবে, কোন দল তো ক্ষমতা আসবে। এখন দেখার অপেক্ষা বিচার বিভাগ কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বিচারকরা কতখানি রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারে। এইগুলো বিলিয়ন ডলারের প্রশ্ন। আমাদের সোসাইটির সমস্ত ইনস্টিটিউশন পচে গেছে। সরকারি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যারা চাকুরে, তাদের বেশিরভাগ ব্যক্তির মস্তিষ্কের মধ্যে দলীয় রাজনীতি। তারা কোনো না কোনো দলকে কট্টরভাবে সমর্থন করে এবং কোনো না কোনো দলের পারপাস সাফ করতে চায় কঠিনভাবে। এটাই আমাদের সব জাতির বড় দুর্ভাগ্য। কিভাবে এই দেশ আগাবে? আজকে আমি আমাদের সাংবাদিক নবনীতা চৌধুরীর একটি ইউটিউব টক শো শুনছিলাম ওনার চ্যানেলে। সেখানে আমাদের সাবেক শিক্ষা উপমন্ত্রী, পরে উনি মন্ত্রী হয়েছিলেন, মহিবুল হক নওফেল, মহিবুল ইসলাম সম্ভব, মহিবুল হাসান নওফেল, খুবই বর্ণিত পরিবারের, রাজনীতির পরিবারের সন্তান। আজকে আমি তার একটা সাক্ষাৎকার কিছু অংশ শুনলাম, আর বাকিটা শোনার আগ্রহ সৃষ্টি হয়নি। ওনার বক্তব্য ছিল যে ওনারা ক্ষমতা এসে প্রতিশোধ নেবেন, মানে বিচার করবেন। যারা ওনাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে, এটি গণ অভ্যুত্থান না, এটি হলো একটি চক্রান্ত এবং এটার বৃহত্তর চক্রান্তের ফসল। এবং তার ভাষায় আওয়ামী লীগ হলো ভিকটিম। আমার কিছু বলার নাই। যদি ওনার এই কথাটি সত্য হয়, তাহলে সত্য হলে খুব খুশি হতাম। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জনগণের আকাঙ্ক্ষা আছে, কেউ তো ক্ষমা চায় না। উনি বললো যে আগে ভিকটিমদের অবস্থাটা বিবেচনা করতে হবে, যে আওয়ামী লীগ যে ভিকটিম, এখন কিভাবে এই রাজনীতি বদলাবে বলেন। আমি এখন পর্যন্ত আওয়ামী লীগের যারা দেশের বাইরে পলাতক অবস্থায় আছে, মানে দেশ থেকে পালিয়ে গেছে, এখন তো সব গর্ত থেকে বেরিয়ে আসতেছেন, প্রকাশ্যে আসছেন, কথা বলতেছেন। আমার ধারণা আরো 1 মাস পরে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারে। লন্ডনে তো করছে। ভাই বলেন, সমস্যা নাই, সবকিছু মন খুলে বলেন। একটা গ্যারান্টি দেন, আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আছি, যারা আমরা দল দাস না, নিশ্চয়ই ভোটের ক্ষেত্রে আমরা কাউকে না কাউকে ভোট দিই। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমি প্রার্থী দেখি যে আমি যাকে ভোট দিব এই মানুষটা কেমন। যদি না ভোটের সুযোগ থাকতো, না ভোট দেওয়ার, আমার প্রার্থীর চয়েস না, আমি ভোট দিতাম না, না ভোট দিয়ে দিতাম। আমি কিন্তু না ভোটের পক্ষে, যে বাংলাদেশে
প্রত্যেকটা নির্বাচনে একটা আলাদা ঘর থাকুক, না ভোট। কারণ আমাদের তো সব প্রার্থী সিলেকশন করা হয় লুটেরাদের। সমাজের বেশিরভাগ খারাপ মানুষকেই ভোটে দাঁড় করানো হয়। তো সে দেশ কেমনে আগাবে? আওয়ামী লীগের কাছে একটা গ্যারান্টি চাই, ভাই আল্লাহর রাস্তে আপনারা একটা কথা বলেন, আপনারা কি সত্যিকার অর্থেই জনগণের জন্য রাজনীতি করেছিলেন? আর ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য আপনারা যে রাজনীতি করবেন, আপনারা যে বদলায় গেছেন, বদলায় যাবেন, ভালো মানুষ হয়ে যাবেন, সেই গ্যারান্টি কি আপনারা দিবেন? ভাই এটা তো আমি বহুবার বলেছি যে আপনাদের দলের মধ্যে সবাই দায়ী না। গুটি কয়েক লোকের কারণে, কিছু সংখ্যক মাফিয়াদের কারণে, এই মাফিয়া চক্রের কারণে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের আজকে এই চরম পরিণতি হয়েছে। এবং যার খেসারত দিচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ, অন্তত কয়েক কোটি ভোটার সমর্থক, যাদের বেশিরভাগ কিন্তু এই রক্তের দাগ লাগায় নাই। হয়তো ক্ষমতায় দল ক্ষমতায় ছিল, একটু সুবিধা নিয়েছে, ওই রকম বড় আকারে না, ক্রাইম, বৃহত্তর ক্রাইম করে নাই, কিন্তু এক শ্রেণীর লোক কিন্তু করেছে চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, লুটপাটতন্ত্র, খুনোখুনি, টাকা পাচার, ধনী হওয়া। এরা তো ওই যে একটা চক্র, আমি প্রায় বলি হাইব্রিড চক্র, দূষিত হয়ে গেছে। মানুষকে মানুষ মনে করে নাই, বলছে যে, ভাবছে যে জোর করে ক্ষমতা থাকা যাবে এভাবেই, ইত্যাদি। এইসব বিষয়ে আরো অনেক স্টাডি আছে। কিন্তু আমরা চাই মা মাটি মানুষের, মানুষের জন্য প্রকৃত রাজনৈতিক দল, যেখানে একদল ভালো মানুষকে খুঁজে পাওয়া যাবে। সেই সব ভালো মানুষদের খুঁজছে বাংলাদেশ। কারা আছেন আওয়ামী লীগে? আছেন? এই গ্যারান্টিটা দেন। আর যারা আপনারা দেশের বাইরের থেকে চিল্লাইতেছেন প্রতিশোধ নেবেন, ভাইরে বাংলাদেশের মানুষ এই চেহারা দেখতে চায় না। বরং এটা বলেন, মানুষ খুশি হবে যে আমাদের গত ১৭ বছরের, ১৫.৫ বছরের ক্ষমতায় থাকাকালে আমরা জনগণের উপর যে সমস্ত অন্যায় করেছি, ভুল ভ্রান্তি করেছি, তার জন্য ক্ষমা চাই। আর যে সমস্ত ফৌজদারি অপরাধ হয়েছে আমাদের দ্বারা, সেগুলো যারা যারা জড়িত তাদের বিচার হোক, এটি আমরা চাই। সেই বিচারে আপনারা সহায়তা করতে চান, এটা বলেন। এই দুটা কথা বলে আপনার রাজনীতি করেন, মাঠে নামেন, ভোটে দাঁড়ান, পুরো দেশ আপনাদের সঙ্গে আছে। এই কথাটা বলতে হবে যে, আমি আবারও রিপিট করছি, আমাকে আবার কেউ ভুল বুঝবেন না যে আমি আবার ফ্যাসিস্টের দোষর হয়ে গেছি। ফ্যাসিস্ট এখন প্রায় হিসাব করলে সবাই, সে ব্যাখ্যা আমি যাব। এনসিপিকে নিয়ে অনেক কথা বলতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে 15.5 বছরের শাসনকালে আমাদের নেতা কর্মীদের দ্বারা যেসব ভুল ভ্রান্তি হয়েছে, জুলুম হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, তার জন্য সামগ্রিকভাবে আমরা জাতির কাছে ক্ষমা চাই। দলের সাধারণ নেতা কর্মীদের কাছে ক্ষমা চাই, দলের ওই সব নেতা কর্মীদের কাছে ক্ষমা চাই যারা এই দলটাকে এভাবে দেখতে চায় নাই। আর এই অঙ্গীকারটা করতে হবে যে আমাদের দলের যেসব নেতা কর্মী, যাদের দ্বারা আমাদের সময়ের যে সমস্ত আমলা গামলা যারা আছে, যাদের দ্বারা অন্যায় সংগঠিত হয়েছে, বাংলাদেশের আইনে অপরাধ, দুর্নীতি, সাজার আওতায় আসতে পারে, তার প্রতিটি ঘটনার আপনারা বিচার চান, বলেন, এই অদারা করেন। এবং যিনি বলবেন তিনি তারটা সহ বলবেন, যে বলবেন যে আমিও যদি কোনো অপরাধ করে থাকি, এই সৎ সাহসটা দেখান আগে। এটা দেখলে মানুষ খুশি, এটা বলে রাস্তায় নামেন। ওইটা বলেন না যে প্রতিশোধ নিব। আর ইউনূসের সরকারের যে অন্যায়, হ্যাঁ করেন অবশ্যই, এটা আমরাও চাই। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের ঊর্ধ্বে না। এটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে এই সরকার একটি দায়িত্ব নিয়েছে। তাই এই সরকারের জবাব দিতে সবচেয়ে বেশি, এই সরকারের সাধু থাকার প্রশ্ন সবচেয়ে বেশি জোরালো। তাই ভবিষ্যতে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারাও কোনো অন্যায় দুর্নীতি করে মাপ পাবেন না। তাদেরকেও বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সে যেই হোক না কেন।
সে যেই হোক না কেন, এটা আমরাও চাই। আর এনসিপিকে নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো, বাট এতটুকু বলে রাখতে চাই, এই দলটার এই নবগঠিত অঙ্কুরের এই গঠিত এই দলটি এমন চেহারা আমরা কল্পনাও করিনি। যা শুনছি, যা বুঝতে পারছি, প্লিজ আপনাদের অনেক বড় দায়িত্ব ছিল, অনেক বড় দায়িত্ব। কিন্তু যেই চেহারা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে যা শুনতে পাচ্ছি, এনসিপির নেতৃবৃন্দের যেসব খবর আমরা পাচ্ছি, খুবই বেদনার। এইসব বিষয়ে আপনাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। এবং একটি বিষয় কিন্তু আপনারা ক্লিয়ার করছেন না জাতির সামনে, যেটি আপনাদেরকে বারবার প্রশ্নবিদ্ধ করছে এবং আরো করবে, আপনাদের আর্থিক বিষয়, আপনাদের নেতা কর্মীদের আর্থিক বিষয়। আপনাদেরকে তো সব দল থেকে আলাদা হওয়ার কথা ছিল। আপনাদের দল কিভাবে চলছে, কত টাকা খরচ হচ্ছে, কারা ফান্ডিং করছে, দলের নেতারা কোথায় টাকা পাচ্ছে, এই সব ব্যাপারে আপনাদের কাছ থেকে ট্রান্সপারেন্ট জনগণ জানতে চায়। আপনাদের সমস্ত নেতারা যেসব গাড়ি চালায়, তারা গাড়ি কোথায় পায়? আজ থেকে আন্দোলনের 5ই আগস্টের আগে আপনাদের জীবনযাপন কেমন ছিল? হঠাৎ আপনাদের জীবনযাপন কেন এত বদলে গেল? এত পুলিশ জীবনযাপন কিভাবে হলো? মানুষ কিন্তু আপনাদের ছেড়ে দিবে না। কারণ আপনারা একটি প্রত্যাশার বুকে আপনারা কিন্তু ছুরিকাঘাত করতেছেন। বাংলাদেশের মানুষ ভবিষ্যতে কাকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? মাঝে মাঝে তো মনে হয় বলতে, এবং এটি বাস্তবতা, এটা মিথ্যার শহর। মিথ্যার শহরে শুধু চারিদিকে ঘুরে মিথ্যা প্রবঞ্চনা। এই মিথ্যার শহরে সবকিছু উলটপালট। মানুষ এমন জায়গায় চলে গেছে যে তার নিজের ছায়া কখনো বিশ্বাস করে না। বিশ্বাসী মানুষের বড় অভাব। এই মানুষ বড়ই প্রতারক, বড়ই ভণ্ড। রাজনীতিবিদদের তো দেশটাকে নেতৃত্ব দিতে হবে, তাই ভালো রাজনীতিবিদ হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার, এবং ভালো মানুষদের রাজনীতিতে আসার দরকার। আজ এ পর্যন্তই। দেশের জন্য শুভকামনা, সমস্ত ত্যাগী মানুষের জন্য শুভকামনা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।